নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিরাপদ মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি নিয়ে আলোচনা করব আর এর নাম হলো গিল্ড ফান্ড। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো গিল্ড ফান্ড কি, গিল্ড ফান্ড কিভাবে কাজ করে, গিল্ড ফান্ডের কি কি অ্যাডভান্টেজ আছে, গিল্ড ফান্ডে কাদের বিনিয়োগ করা উচিত, গিল্ড ফান্ড থেকে কীরকম রিটার্ন পাওয়া যায়, গিল্ড ফান্ডে কিভাবে ট্যাক্স চার্জ হয় এবং সব শেষে পাস্ট রিটার্নের উপর বেস করে টপ 5 গিল্ড ফান্ডের নাম আমরা জানবো। তো সবার প্রথমে জেনে নিই যে গিল্ড ফান্ড কি। গিল্ড ফান্ড হলো একটা ডেট মিউচুয়াল ফান্ড। আর ডেট মিউচুয়াল ফান্ডে কি হয়, ডেট মিউচুয়াল ফান্ডে আমরা যে টাকাটা জমা করি সেই টাকা কোনো কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হয় না, সেই টাকাটা ইনভেস্ট হয় বিভিন্ন বন্ড বা সিকিউরিটি যেতে। আর গিল্ড ফান্ডের ক্ষেত্রে বিশেষত্ব হলো এটাই যে এক্ষেত্রে যে বন্ড বা সিকিউরিটিটাতে ইনভেস্ট হয় সেটা হলো সম্পূর্ণ গভর্নমেন্টের, অর্থাৎ গিল্ড ফান্ডের ক্ষেত্রে গভর্নমেন্ট বন্ড আর সিকিউরিটিতেই শুধুমাত্র ইনভেস্ট হয়। আর এই যে সিকিউরিটিটা এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট ইস্যু করে এবং সেই কারণের জন্যই এইখান থেকে কিন্তু ফিক্সড রিটার্ন পাওয়া যায়, এক্ষেত্রে ইন্টারেস্ট সম্পূর্ণ পাওয়া যায় এবং ক্যাপিটাল রিপেমেন্টেরও গ্যারান্টি থাকে। সেই কারণের জন্যই এটাকে সেফেস্ট মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি হিসাবে মানা হয়। এইবার প্রশ্ন হলো যে গিল্ড ফান্ড কিভাবে কাজ করে। দেখুন, যখন সরকারের কোনো টাকার দরকার হয় তখন সরকারকেও টাকা ধার নিতে হয়। তো সরকার কোত্থেকে টাকা ধার নেবে? সরকার আসবে আরবিআইয়ের কাছে, কারণ গভর্নমেন্টের ব্যাংকার হলো আরবিআই। তো আরবিআই সরকারের জন্য এই টাকাটা অ্যারেঞ্জ করে। এই টাকাটা তারা অ্যারেঞ্জ করে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে, যেমন ধরুন মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড। তো এরা এই আরবিআইয়ের মাধ্যমে গভর্নমেন্টকে লোন দেয়, বিনিময়ে আরবিআই এদেরকে একটা সিকিউরিটি ইস্যু করে। এই সিকিউরিটিটা সরকারের সিকিউরিটি, ভারত সরকারের সিকিউরিটি, এটাকে বলা হয় জিসেক। তো এই যে সিকিউরিটিটা ইস্যু করলো এবং সাথে সাথে যে টাকাটা লোন দিল সেই টাকার কিছু ইন্টারেস্ট আছে, তো সেই ইন্টারেস্টে পাবে। এবং যখন এই বন্ডের ম্যাচুরিটিটা শেষ হয়ে যাবে তখন কি হবে, তখন এই প্রিন্সিপাল যেটা সেটা রিপেমেন্ট হয়ে যাবে এবং ওই যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যাদেরকে সিকিউরিটিটা দিয়েছিল তারা আবার এই সিকিউরিটিটা ফেরত দিয়ে দিবে। তো এইভাবে গিল্ড ফান্ডটা কাজ করে। তো গিল্ড ফান্ডের ক্ষেত্রে আপনি বুঝতেই পাচ্ছেন যে এক্ষেত্রে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা সম্পূর্ণ সিকিউরড, কারণ এটা গভর্নমেন্টেতে ইনভেস্ট হচ্ছে। দ্বিতীয়, এর প্রিন্সিপাল যেটা, সেই প্রিন্সিপাল রিপেমেন্টও একদম সিকিউরড। আর এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখা দরকার যে গিল্ড ফান্ডের যে পারফরমেন্স সেটা কিন্তু ইন্টারেস্ট রেটের উপর কিন্তু খুব ডিপেন্ড করে, কারণ আপনারা জানেন যে গিল্ড ফান্ডের ক্ষেত্রে কী হয়, বন্ডেতে ইনভেস্ট হয়। এবার এই বন্ডের প্রাইস ইন্টারেস্টের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ যখন ইন্টারেস্ট রেট বাড়বে তখন বন্ডের প্রাইস কমবে, আবার যখন ইন্টারেস্ট রেট কমবে তখন বন্ডের প্রাইস বাড়ে। তো যদি এরকম হয়, যদি আপনি দেখেন যে আগামী দিনে ইন্টারেস্ট রেট কম হতে চলেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গিল্ড ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কারণ সেক্ষেত্রে আপনার গিল্ড ফান্ড থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এইবার প্রশ্ন হলো যে গিল্ড ফান্ডের অ্যাডভান্টেজগুলো কী কী। তো প্রথম যে অ্যাডভান্টেজ সেটা হলো যে আপনার এক্সপোজার হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিতে। দেখুন, যারা রিটেল ইনভেস্টার তারা তো অনেক ক্ষেত্রেই গভর্নমেন্টের যে সিকিউরিটিসগুলো আছে সেগুলো তো ডাইরেক্ট ইনভেস্ট করতে পারে না। তো তাদের ক্ষেত্রে একটা অপশান থাকছে যে তারা এই গিল্ড ফান্ডের থ্রু দিয়ে এই গভর্নমেন্ট সিকিউরিটিসগুলোতে ইনভেস্ট করতে পারে। এরপর দ্বিতীয় যে অ্যাডভান্টেজটা সেটা হলো যে গিল্ড ফান্ডের ক্ষেত্রে রিস্ক একদমই মিনিমাম বলা চলে। আর 3 নম্বর যেটা, যে এখান থেকে রিটার্নও ভালো পাওয়া যায়। আমি আপনাকে পরে দেখাবো যে এই মিউচুয়াল ফান্ড থেকে আপনার 5 বছর বা 10 বছরের টেনিওরেতে যে রিটার্নটা পেয়েছেন সেই রিটার্ন কিন্তু আপনার অন্যান্য যেসব ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন ধরুন ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের বিভিন্ন ইনভেস্টমেন্ট অপশন আছে, তার থেকে কিন্তু এখানেতে ভালো রিটার্ন দিয়েছে। এইবার প্রশ্ন হলো যে গিল্ড ফান্ডেতে কারা ইনভেস্ট করবে। প্রথম, যারা একদম রিস্ক অ্যাভার্স ইনভেস্টার, যারা মিনিমাম রিস্ক নিতেও চান না, তারা এই গিল্ড ফান্ডে ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয়, যারা শর্ট টু মিডিয়াম টার্মেতে ইনভেস্ট করতে চান তাদের ক্ষেত্রেও একটা অপশান হতে পারে এই আপনার গিল্ড ফান্ড। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে ডেট মিউচুয়াল ফান্ডের আরেকটা ক্যাটাগরি আছে, সেটাকে বলে বন্ড ফান্ড। এই বন্ড ফান্ডেতেও কিন্তু গভর্নমেন্ট বন্ডেতে ইনভেস্ট হয়, কিন্তু তার সাথে সাথে কর্পোরেট বন্ডেতেও ইনভেস্ট হয়। এবার যেহেতু কর্পোরেট বন্ডের ক্ষেত্রে কিন্তু আপনার একটু রিস্ক থেকে যেতে পারে, কিন্তু গভর্নমেন্ট বন্ডের ক্ষেত্রে একদমই রিস্ক নেই। সেই কারণের জন্যই অনেকে গিল্ড ফান্ডটাকে বেশি পছন্দ করেন নর্মাল বন্ড ফান্ডের থেকে। এই গিল্ড ফান্ড সম্বন্ধে কতগুলো জিনিস আমাদের জেনে নিতে হবে। সেগুলো কি কি? প্রথম যেটা সেটা হলো রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর কি কি আছে? প্রথম যেটা সেটা হলো ক্রেডিট রিস্ক, কোনো রিস্ক নেই। প্রিন্সিপাল রিপেমেন্ট রিস্ক নেই। তৃতীয় যেটা আছে সেটা হলো আপনার ইন্টারেস্ট রেট রিস্ক, সেইটা আছে। সেটা কি আমি আপনাকে আগেই এক্সপ্লেন করে দিয়েছি, যখন ইন্টারেস্ট রেট বাড়ে তখন বন্ডের প্রাইস কমতে থাকে, আর সেই কারণের জন্যই কি হয়, আপনার ওই গিল্ড ফান্ডের যে এনএভি সেটা কমে যায়। আবার উল্টে যখন আপনার ইন্টারেস্ট রেট কমবে তখন কিন্তু বন্ডের প্রাইস বেড়ে যায়। আর সেই কারণের জন্য যখন ইন্টারেস্ট রেট কমছে বা যেই সময় আছে সেই সময়তে যদি আপনি গিল্ড ফান্ডেতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার এনএভি বেশি আসবে এবং আপনার ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থেকে যাবে।
দ্বিতীয় যেটা সেটা হলো এক্সপেন্স রেশিও। দেখুন যেহেতু গিল্ড ফান্ড একটা মিউচুয়াল ফান্ড, তো সেই মিউচুয়াল ফান্ড পরিচালনা করার জন্য একটা ফান্ড হাউস থাকবে, ফান্ডের ম্যানেজার থাকবে, তো টোটাল সিস্টেমটাকে মেনটেন করার জন্য কিছু খরচা আছে, সেই খরচাটা কিন্তু যারা গিল্ড ফান্ডে ইনভেস্ট করছে তাদেরকেই দিতে হবে। এটাকে বলা হয় ফান্ডের এক্সপেন্স রেশিও। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো গিল্ড ফান্ডের ট্যাক্সেশন। এটা জানা খুব জরুরি, কারণ যখনই আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব তখন মিউচুয়াল ফান্ড থেকে যে গেনটা হবে সেটা হলো ক্যাপিটাল গেন। তো ক্যাপিটাল গেন কিন্তু ট্যাক্সের আন্ডারেতে পড়ে। আমাদেরকে জানতে হবে যে এর কীরকম ট্যাক্সের রুল আছে। দেখুন এর যে আগে ট্যাক্সের রুল ছিল সেই রুলেতে এতে ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যেত, কিন্তু এপ্রিল 2023 সাল থেকে এই রুলটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই ডেট মিউচুয়াল ফান্ডেতে কোনো রকম ইন্ডেক্সেশন বেনিফিট থাকে না। এখন যে নতুন রুলটা হয়েছে সেই রুলটা হলো যে এখন আপনার মিউচুয়াল ফান্ড বিক্রি করে যে গেনটা থাকবে সেই গেনটা আপনার ইনকামেতে যোগ হবে এবং আপনার ইনকাম স্ল্যাব অনুযায়ী আপনার এটার উপর ট্যাক্স চার্জ হবে। তো এক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডটা কতদিন হোল্ড করে রেখেছেন সেটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। আপনি শর্ট টার্মই হোল্ড করুন, লং টার্মই হোল্ড করুন, যবেই আপনি বিক্রি করুন আপনার গেনটা আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স চার্জ হবে। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। মনে করুন মিস্টার রাহুল 10 লাখ টাকা 2017-18 সালে এরকম একটা গিল্ড ফান্ডেতে ইনভেস্ট করেছিল। 2022 সালে সেই গিল্ড ফান্ডটা বিক্রি করে 20 লাখ টাকা পেল। তাহলে তাকে কত ট্যাক্স দিতে হচ্ছে? তো আসুন আপনাকে পুরো টেবুলার ফর্মেতে ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। আপনার বাই প্রাইস যেটা আসছে 10 লাখ টাকা, এবার সেলিং প্রাইস আপনার 2022-23-এ সেটা হলো 20 লাখ টাকা, তাহলে আপনার ক্যাপিটাল গেন যেটা হলো সেটা হলো 10 লাখ টাকা। তো এইবার ট্যাক্সের রুলটা কি, যে আপনার যেরকম ট্যাক্স স্ল্যাব সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। যদি আপনি 10% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়েন তাহলে ওই 10 লাখ টাকা 10% মানে 1 লাখ টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। যদি আপনি 20% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়েন তাহলে আপনাকে 2 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। আর যদি আপনি 30% ট্যাক্স ব্র্যাকেটে পড়েন তাহলে ওই 10 লাখ টাকা 30%, তার মানে হচ্ছে আপনার 3 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। এবার আমরা কতগুলো টপ গিল্ড ফান্ড সম্বন্ধে জানবো। তো পাস্ট 10 বছরের রিটার্নের উপর বেস করে আমি দেখছিলাম যে কোন কোন গিল্ড ফান্ড আছে যেগুলো কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করেছে। তো আমার লিস্টেতে আমি 5টা গিল্ড ফান্ডের নাম বলবো। এই নাম যেগুলো বলছি এগুলো সিরিয়াল অনুযায়ী বলছি, এরকম না র্যাঙ্কিং অনুযায়ী বলছি। তো প্রথম যে ফান্ড সেটা হলো ICICI প্রুডেন্সিয়াল গিল্ড ফান্ড। এটা খুব একটা বড় ফান্ড। এই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যদি আপনি দেখেন 4,379 কোটি টাকা এই ফান্ডের আন্ডারেতে আছে। এই ফান্ডে যদি আপনি রিটার্ন দেখেন এই বছর YTD এর রিটার্ন হচ্ছে 7.97%। এক বছরের রিটার্ন যদি দেখেন সেটা হচ্ছে 8.19%। এরপর যদি আপনি 2 বছরের রিটার্ন দেখেন তাহলে আপনি দেখতে পাবেন 5.59%। 3 বছরের রিটার্ন এসেছে একটু কম, সেটা হলো আপনার 5.73%। 5 বছরের রিটার্ন হচ্ছে 8.49% এবং 10 বছরের যদি রিটার্ন দেখেন সেটা হলো 9.42%। তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, যদি আপনি এফডির সাথে কম্পারিজন করেন তাহলে দেখতে পাবেন যে 5 বছরের এফডিতে কোথাও এত ভালো ইন্টারেস্ট দেয় না 8.49%, আর 10 বছরের এফডিতেও এত ভালো রিটার্ন করতেও আপনি পাবেন না, এখানে আসছে আপনার 9.42%। তো এইভাবেই দ্বিতীয় আরেকটা ফান্ডের কথা বলছি, সেটা হলো কোটাক গিল্ড ফান্ড। তো এই ফান্ডে কি রিটার্ন দিয়েছে সেটা আমি আর রিড করছি না, আপনাকে জাস্ট সিটটা শো করছি, আপনি দেখে নিন। এখানেও কিন্তু ভালো রিটার্ন এসেছে। এরপর 3 নম্বর যে ফান্ড সেটা হলো আদিত্য বিড়লা সান লাইফ গভর্নমেন্ট সিকিউরিটি ফান্ড। এই ফান্ডের রিটার্ন দেখুন। এই ফান্ডের ক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন গত 5 বছর এবং 10 বছরে কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। 4 নম্বর যে ফান্ড সেটা সবথেকে বড় ফান্ড গিল্ড ক্যাটাগরির মধ্যে, সেটা হলো SBI ম্যাগনাম গিল্ড ফান্ড। এই ফান্ডে যদি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখেন প্রায় 7,715 কোটি টাকা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে এই ফান্ডের আন্ডারেতে। এই ফান্ডে যদি আপনি YTD যদি আপনি রিটার্ন দেখেন সেটা হচ্ছে 6.90%। এরপর আপনি 1 বছর 2 বছর 3 বছর প্রতিটা ক্ষেত্রে আমি রিটার্ন শো করেছি। 10 বছরের ক্ষেত্রে দেখুন এদের রিটার্ন সবথেকে ভালো 9.52%। এবং সবার শেষে যেটা বলবো সেটা হলো নিপন ইন্ডিয়া গিল্ড সিকিউরিটিজ ফান্ড। এই ফান্ডের ক্ষেত্রেও কি রিটার্ন দিয়েছে সেটাকে আপনাকে শো করছি, আপনি জাস্ট দেখে নিন সিটটা, আমি আলাদা করে রিড করছি না। তো এইটুকু শোনার পরে আপনার মনে একটা প্রশ্ন থেকেই যাবে যে তাহলে গিল্ড ফান্ড কেন আমি ইনভেস্ট করব? অলরেডি আমি এফডিতে ইনভেস্ট করতে পারি, কারণ এফডি তো অলরেডি সেফ এবং সিকিউর ইনভেস্টমেন্ট অপশান। তাহলে আমি কেন গিল্ড ফান্ডে যাব? বিশেষ করে যদি আমি 2 বছর বা 3 বছরের রিটার্ন দেখি তাহলে দেখতে পাচ্ছি যে গিল্ড ফান্ডের রিটার্ন তুলনামূলকভাবে খারাপ আছে। তাহলে কি কারণের জন্য আমি গিল্ড ফান্ডেতে ইনভেস্ট করব? আমি তো এফডিতেই ইনভেস্ট করতে পারি। তো এফডির তুলনায় গিল্ড ফান্ডের কিছু কিছু অ্যাডভান্টেজ আছে। সেইগুলো কি কি? প্রথম যে অ্যাডভান্টেজ সেটা তো রিটার্নটা আপনি দেখলেনই। 5 বছর বা 10 বছরের কেসেতে কিন্তু এফডিতে আপনি এত ভালো রিটার্ন কখনোই পাবেন না। আজও যদি আপনি এফডি করতে যান, যদি 10 বছরের টেনিওর দেখেন তাহলে দেখবেন 10 বছরের টেনিওরে ম্যাক্সিমাম ব্যাঙ্কই ওই 6.5 থেকে 7% ম্যাক্সিমাম রিটার্ন দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনার অ্যাডিশনাল 2 থেকে 2.5% রিটার্ন আপনি পেয়ে যাচ্ছেন।
দ্বিতীয় যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, যে এফডির ক্ষেত্রে প্রতি বছর বছর আপনার যে ইন্টারেস্টটা আসবে সেই ইন্টারেস্টটা কিন্তু আপনার ট্যাক্সেবল ইন্টারেস্ট, অর্থাৎ সেই ইন্টারেস্টটা আপনার ইনকামের সাথে অ্যাড হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী এটা কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। ম্যাচিওর হোক না হোক আপনার কিন্তু প্রতি বছরই আপনার ট্যাক্স লায়াবিলিটিতে ওই ইন্টারেস্ট পোর্শনটা এসে যাবে। কিন্তু যখন আপনি ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, যতক্ষণ না আপনি এটাকে বিক্রি করছেন ততক্ষণ পর্যন্ত তো আপনার কোনো ক্যাপিটাল গেন হচ্ছে না, সুতরাং সেই গেনটা কিন্তু আপনার ওই ট্যাক্সেবল ইনকামেতে অ্যাড হবে না। সুতরাং আপনি চাইলে আপনার ওই যে ট্যাক্স সেটাকে ডেফার করতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী যতটা আপনার বিক্রি করলে আপনাকে ট্যাক্স দিতে হবে না, বা আপনার ট্যাক্সেবল ইনকামের লিমিট যেটা আছে যতটা বিক্রি করলে সেই লিমিটের নিচে আসবে, সেই অনুযায়ী কী হবে, আপনি ফ্লেক্সিবল থাকবেন, আপনি সেই হিসেব করে ইউনিট বিক্রি করবেন যাতে আপনার ট্যাক্স দিতে না হয়, বা ম্যাক্সিমাম যেটা ট্যাক্স সেটাকে আপনি বাঁচাতে পারেন। এফডির ক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার প্রি ম্যাচিওর পেনাল্টি দিতে হয়। যদি আপনি ধরুন 5 বছরের এফডি করেছেন, 2 বছর বা 3 বছরের মাথায় যদি আপনি এফডিটাকে ব্রেক করেন তাহলে সেক্ষেত্রে আপনার ইন্টারেস্টের উপর পেনাল্টি দিতে হবে। ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, একটা সার্টেন পিরিয়ড থাকে, যে যেই পিরিয়ডের মাঝখানে যদি আপনি বিক্রি করেন তখন আপনাকে কিন্তু পেনাল্টি দিতে হবে, কিন্তু সেটা খুব শর্ট পিরিয়ড থাকে, ঠিক আছে। তারপর থেকে যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর কোনো পেনাল্টি দিতে হবে না। তো এক্ষেত্রে আপনার ফ্লেক্সিবিলিটিটা বেশি থাকছে। 3 নম্বর, সেটাও খুব ইম্পর্টেন্ট, যে ডেট মিউচুয়াল ফান্ড থেকে যে রিটার্নটা আসছে সেটা হলো ক্যাপিটাল গেনের আন্ডারে পড়ে, আর এফডির ক্ষেত্রে যে ইন্টারেস্টটা আসে সেটা হলো ইন্টারেস্ট ফ্রম আদার সোর্সে আসে। তো এর মধ্যে ডিফারেন্সটা কী হলো, ডিফারেন্সটা এটাই যে এফডির যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা আপনার ট্যাক্সেবল ইনকামে তো যোগ হবেই হবে, কিন্তু আপনার এই যে ক্যাপিটাল গেন হলো সেটাকে কিন্তু অফসেট করা যায়। মনে করুন কোনো একটা জায়গাতে আপনার ক্যাপিটাল লসও হয়েছে মিউচুয়াল ফান্ডেতে, তো তখন আপনি যেটা লস হয়েছে আর যেটা লাভ হয়েছে সেটাকে অফসেট করতে পারেন এবং লসটাকে বাদ দেওয়ার পর যেটা থাকছে সেইটা আপনার ট্যাক্স লায়াবিলিটিজে আসবে। সুতরাং আপনি এই যে লাভ আর লোকসান এটাকে আপনি অফসেট করে দিতে পারেন এবং লোকসানটা বাদ দেওয়ার পরে যেটুকু থাকছে লাভ সেইটার উপর আপনার ট্যাক্স লায়াবিলিটি আসবে। তো এইটাও কিন্তু একটা বড় সুবিধে আছে। এইবার যদি আপনি আপনার ইনভেস্টমেন্টের উপর কোনো রিস্ক নিতে না চান এবং উপরন্তু যদি আপনি একটু ভালো রিটার্ন পেতে চান, তাহলে আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে পোস্ট অফিসের একটা স্কিম। সেটা কোন স্কিম সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।